হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইলেকশন কমিশন নিয়ে আলোচনা করব। দ্য ইলেকশন কমিশন ইজ এ পার্মানেন্ট অ্যান্ড অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি established by the Constitution of India directly to ensure free and fair election in the country. তো এখানে অনেক গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। পার্মানেন্ট বডি, ইলেকশন কমিশন একটা পার্মানেন্ট বডি, সব সময় এটা কিন্তু থাকে। এরকম নয় যে শুধুমাত্র ভোটের আগে এটাকে গঠন করা হলো, এটাই বলতে চাওয়া হচ্ছে এখানে পার্মানেন্ট বলতে। ইন্ডিপেন্ডেন্ট বডি অর্থাৎ এটা কিন্তু সমস্ত ধরনের পলিটিক্যাল প্রভাব মুক্ত, স্বাধীনভাবে এরা কাজ করতে পারে, তবেই কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়াটা কিন্তু তবেই সম্ভব হবে। আর্টিকেল 324 of the Constitution provide that the power of superintendence, direction and control of election of parliament. আর্টিকেল 324 এই বিষয়টা রয়েছে। এরা কোথায় কোথায় সুপারিনটেন্ডেন্স করে, ডিরেকশন দেয় এবং কন্ট্রোল করে, কোথায় কোথায় কোন কোন ইলেকশন কন্ট্রোল করে, কোন কোন ইলেকশনের ডিরেকশন সুপারিনটেন্ডেন্স করে। পার্লামেন্টের ইলেকশন, স্টেট লেজিসলেচার ইলেকশন, অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া and office of vice president of India shall be vested in the election commission. আর্টিকেল 324 অনুযায়ী ইলেকশন কমিশন পার্লামেন্টের ইলেকশন দেখে থাকে, অর্থাৎ লোকসভা ইলেকশনের কথা বলা হয়েছে। স্টেট লেজিসলেচারের ইলেকশন অর্থাৎ রাজ্যের যে বিধানসভা ভোট হয়, প্রত্যেকটা রাজ্যের বিধানসভা ভোট সেটাও কিন্তু এই ইলেকশন কমিশনই কন্ট্রোল করে থাকে। আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, ইনডাইরেক্ট যদিও, কিন্তু সেটাও কন্ট্রোল করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, দেখাশোনা করে থাকে ইলেকশন কমিশন। আর কি করে থাকে, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন বিষয়টাও কিন্তু ইলেকশন কমিশনই দেখে থাকে। shall be vested in the election commission. Thus the election commission is an all India body, অর্থাৎ এটা শুধুমাত্র সেন্টারের বিষয় নয়, এটা কিন্তু স্টেটগুলোর ইলেকশনও যেহেতু দেখে থাকছে, সেজন্য এটাকে বলা হচ্ছে অল ইন্ডিয়া বডি, ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ কমন টু বোথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের দুটোরই বিষয় এরা কিন্তু দেখে থাকছে। It must be noted that here that election commission is not concerned with the election to panchayat and municipality in the state. ইলেকশন কমিশন কোন কোন ভোট দেখে থাকে না সেটা এখানে বলা রয়েছে। পঞ্চায়েতে যে ভোট হয় সেই ভোটটা, আর মিউনিসিপ্যালিটিস যে ভোট শহরে হয়ে থাকে সেই ভোট কন্ট্রোল কিন্তু ইলেকশন কমিশন করে না। তাহলে কি করে? ফর দিস দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর আ সেপারেট ইলেকশন কমিশন। এর জন্য কিন্তু সেপারেট স্টেট ইলেকশন কমিশন তৈরি করা হয়েছে, বা আমাদের সংবিধানেই কিন্তু এই স্টেট ইলেকশন কমিশনের কথা বলা রয়েছে, যারা কিনা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশনের বিষয়টা দেখে থাকে। এবার খুব গুরুত্বপূর্ণ কম্পোজিশনটা কেমন? Article 324 of the Constitution has made the following provision with regard to the composition of the Election Commission. ইলেকশন কমিশনের গঠনটা কেমন সেই বিষয়টাও কিন্তু আর্টিকেল 324-এই বলা রয়েছে। The Election Commission shall consist of Chief Election Commissioner and such member of other election commissioners, if any, as the President may from time to time fix. খুব গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, ইলেকশন কমিশনের মধ্যে একজন চিফ ইলেকশন কমিশনার থাকবেন এবং আর কতজন ইলেকশন কমিশনার থাকবেন সেটা ঠিক করবেন প্রেসিডেন্ট। অর্থাৎ আমাদের সংবিধানে কিন্তু ইলেকশন কমিশনের মোট সদস্য সংখ্যা কত হবে সেটা ফিক্সড কিছু বলা নেই। এই ধরনের জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। আমাদের বুঝতে হবে আমাদের সংবিধান কিন্তু শুধুমাত্র একজন চিফ ইলেকশন কমিশনারের কথা বলেছে, অন্য যে ইলেকশন কমিশনারের সংখ্যা কত হবে সেটা কিন্তু বলে দেয়নি। দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ ইলেকশন কমিশনার
and other election commissioners shall be made by the president. অ্যাপয়েন্টমেন্ট কিন্তু যারা মেম্বার থাকছেন, চিফ ইলেকশন কমিশনের মেম্বার হন বা চিফ ইলেকশন কমিশনার নিজে, এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন প্রেসিডেন্ট। হোয়েন এনি আদার ইলেকশন কমিশনার ইজ সো অ্যাপয়েন্টেড, দ্য চিফ ইলেকশন কমিশনার shall act as the chairman of the election commission. যখন অন্য ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেখানে চেয়ারম্যান কে হচ্ছেন? অবশ্যই যিনি চিফ ইলেকশন কমিশনার তিনি চেয়ারম্যান হচ্ছেন। দ্য প্রেসিডেন্ট মে অলসো অ্যাপয়েন্ট আফটার কনসালটেশন উইথ দ্য ইলেকশন কমিশন such regional commissioner as he may consider necessary to assist the election commission. এবার রিজিওনাল কমিশনারও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে, অর্থাৎ পার্টিকুলার কোনো জোনে রিজিওনাল কমিশনার আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট করা হতে পারে। সেটা কিভাবে হচ্ছে? ইলেকশন কমিশনের সাথে অর্থাৎ ইলেকশন কমিশনের যতজন সদস্য আছেন তাদের সাথে আলোচনার পর রাষ্ট্রপতি ঠিক করছেন রিজিওনাল কমিশনার নিয়োগ করা হবে কি হবে না। The condition of service and tenure of office of the election commissioner and the regional commissioner shall be determined by president. Condition of service, tenure, সমস্ত কিছু, কতদিন ধরে তিনি নিযুক্ত থাকবেন, কি ক্রাইটেরিয়া হবে, কি কি সুবিধা অসুবিধা তিনি ভোগ করবেন, সেই সমস্ত কিছু বলে দিচ্ছেন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের হাতে এখানে একটা কিন্তু এক্সট্রা পাওয়ার দেওয়া আছে। কেন প্রেসিডেন্টের হাতে দেওয়া আছে, কেন প্রধানমন্ত্রীর হাতে নেই? কারণ ইলেকশন কমিশনটাকে অ্যাপলিটিক্যাল রাখার চেষ্টা, যাতে করে এটা কোনো পলিটিক্যাল প্রভাবে প্রভাবিত হয়ে না পড়ে, সেই জন্য কিন্তু এখানে এমন একজনকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করানো হচ্ছে, এমন একজন ঠিক করে দিচ্ছেন যিনি কিন্তু একজন পলিটিক্যাল সদস্য নন, সরাসরি তিনি কিন্তু কোনো দলের লোক নন, এরকম একজন, অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু এখানে ঠিক করে দিচ্ছেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে, লজিকটা মাথায় রাখতে হবে। সিন্স ইটস ইনসেপশন in 1950 until 15th October 1989, the Election Commission functioned as a single member body consisting of the Chief Election Commissioner. 1989 পর্যন্ত, 15 অক্টোবর পর্যন্ত মাত্র একজনই কিন্তু, যিনি চিফ ইলেকশন কমিশনার, তিনি কিন্তু শুধুমাত্র ছিলেন, অর্থাৎ সিঙ্গেল মেম্বার বডি ছিল ইলেকশন কমিশন আপ টু 1989। সংবিধান তৈরির পর থেকে 15 অক্টোবর 1989 পর্যন্ত মাত্র একজনই সদস্য ছিলেন। On 16 October 1989, the president appointed 2 more election commissioners to cope with increased work of the election commissioner on account of following the voting age from 21 to 18 years. খুব গুরুত্বপূর্ণ বিষয়। 61তম সংবিধান সংশোধনী হচ্ছে 1989-তে, 61st অ্যামেন্ডমেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যামেন্ডমেন্ট আসছে, যেখানে কি করা হচ্ছে, ভোটিং এজটাকে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হচ্ছে। তার ফলে প্রচুর সংখ্যক নতুন ভোটার অ্যাড হচ্ছে, ইলেকশন কমিশনারের উপর এক্সট্রা কাজের প্রেশার পড়ছে। এইটা সামাল দেওয়ার জন্য কিন্তু নতুন 2জন কমিশনার নিয়োগ করতে হচ্ছে প্রেসিডেন্টকে। সেই জন্যই কিন্তু 1989-তে এটা 3জন মেম্বারের বডি হয়ে যাচ্ছে। However, the 2 posts of election commissioners was abolished in January 1990 and the election commission was reverted to the earlier position. কিন্তু 1 বছর পর আবার ওই 2জনকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে, একজনকেই নিয়ে আসা হচ্ছে। Again in October 1993, the president appointed 2 more election commissioners. Since then and till today, the election commission has been functioning as a multi-member body consisting of 3 election commissioners. অক্টোবর 1993-তে আবার প্রেসিডেন্ট কিন্তু আরও 2জন, যাদেরকে একবার অ্যাপয়েন্ট করে আবার অ্যাবলিশ করা হচ্ছিল, সেখানে কিন্তু আবারও 2জন মেম্বারকে আনা হচ্ছে, এবং সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ইলেকশন কমিশন কিন্তু 3জনেরই বডি রয়েছে।
Chief Election Commissioners and the two other election commissioners have equal powers and receive equal salary allowances and other perquisites which are similar to those of a judge of the Supreme Court. সুপ্রিম কোর্টের জাজ যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, যে সমস্ত ক্ষমতা ভোগ করে থাকেন, এক্সট্রা স্যালারি যেমন পেয়ে থাকেন সুপ্রিম কোর্টের একজন জাজ, একজন বিচারক, তাদের মতোই কিন্তু চিফ ইলেকশন কমিশনারদের পদমর্যাদা এবং সুযোগ সুবিধা। ইন কেস অফ ডিফারেন্স অফ ওপিনিয়ন অ্যামংস দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড টু আদার ইলেকশন কমিশনার, দ্য ম্যাটার ইজ ডিসাইডেড বাই দ্য কমিশন বাই মেজরিটি। তিনজন মেম্বার রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু সমান সুযোগ সুবিধা ভোগ করছেন এবং তাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে সেখানে কিন্তু ভোটিংয়ের মাধ্যমে ডিসিশন নেওয়া হচ্ছে। They hold office for a term of 6 years or until they attain the age of 65 years. ঠিক যেমন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি সময়কাল হয়, এখানেও ঠিক সেরকমই সময়কাল, 6 বছরের জন্য তিনি নিযুক্ত থাকছেন অথবা 65 বছর, যেটা আগে হবে সেটা, whichever is earlier. They can resign at any time or can also be removed before the expiry of their term. তারা রিজাইন করতে পারেন তাদের টার্ম শেষ হওয়ার আগেই, অথবা তাদেরকে রিমুভ করা যেতে পারে। এখানেও রিমুভ করার প্রসেস কিন্তু ওই সুপ্রিম কোর্টের জাজদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তাদেরকে রিমুভ করতে হয়, যেটা কিন্তু খুব একটা সহজ পদ্ধতি নয়। ইন্ডিপেন্ডেন্স, এদের স্বাধীনতাটা কীরকম থাকে? যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি বলা হয়েছে, নিরপেক্ষ একটা বডি বলা হয়েছে। Article 324 of the Constitution has made the following provisions to safeguard and ensure the independent and impartial functioning of the Election Commission. এটাও কিন্তু আর্টিকেল 324-এই বলা রয়েছে। The Chief Election Commissioner is provided with the security of tenure. Chief Election Commissioner tenure security প্রদান করা হয়েছে। He cannot be removed from his office except in same manner and on the same ground as the judge of Supreme Court. যেটা এইমাত্র বললাম, সুপ্রিম কোর্টের জাজদের যেভাবে রিমুভ করতে হয়, চিফ ইলেকশন কমিশনারের কিন্তু রিমুভালের সেই পদ্ধতি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত কঠিন একটা পদ্ধতি। অর্থাৎ যেটা ওই লোকসভা রাজ্যসভাতে 2/3 মেজরিটিতে পাস হতে হয়, প্রুভ মিসবিহেভিয়ার থাকতে হবে, তারপরে বিল পাস হবে, দুটো সভাতেই পাস হতে হবে, 2/3 মেজরিটিতে, স্পেশাল মেজরিটিতে পাস হতে হবে, তারপর সেটা তাকে কিন্তু রিমুভ করা যেতে পারে। In other words, he can be removed by the president on the basis of resolution passed to the effect by both the houses of parliament with special majority, either on the ground of proved misbehavior or incapacity. Thus, he does not hold his office till the pleasure of the president, though he is appointed by him. গুরুত্বপূর্ণ একটা কথা লেখা রয়েছে এই সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স থেকে প্রশ্ন তৈরি হয়। প্রেসিডেন্ট তাকে নিয়োগ করছেন, কিন্তু প্রেসিডেন্টের প্লেজার যতদিন আছে তার মতো কিন্তু তাদের টেনর নয়, তারা কিন্তু তিনি কিন্তু একটা সিকিউরিটি অফ টেনিয়ার ভোগ করে থাকেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, বলা হয়েছে শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনারের ক্ষেত্রে। খুব ইন্টারেস্টিং বিষয়, 3 জন মেম্বার বডি থাকছেন, 3 জনেই একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন এবং এমনকি তাদের মতবিরোধ দেখা দিলে সেখানে চিফ ইলেকশন কমিশনারের কথা শুধুমাত্র শোনা হচ্ছে না, ভোটিং করা হচ্ছে, তাদেরকে ইকুয়াল পাওয়ার দেওয়া হচ্ছে। কিন্তু এই যে রিমুভালের বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনারের জন্য। রিমুভাল করা এত সহজ হবে না শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনারকে। আরও যে 2 জন আছেন তাদেরকে কিন্তু যদি চিফ ইলেকশন কমিশনার যদি মনে করেন বাকি 2 জনকে রিমুভ করা হবে, তাহলে বাকি 2 জনকে কিন্তু রিমুভ করা যেতে পারে। The service condition of Chief Election Commissioner cannot be varied to his disadvantage after his appointment. তো তার অ্যাপয়েন্টমেন্টে পরে কিন্তু এটা কিন্তু ভ্যারি করছে না। Any other election commissioner or a regional commissioner cannot be removed from office except on the recommendation of Chief Election Commissioner. অর্থাৎ যেটা এইমাত্র বললাম যে চিফ ইলেকশন কমিশনারের রেকমেন্ডেশন থাকলে তবে তাদের রিমুভ করা যাচ্ছে। কাদের? অন্য যারা 2 জন ইলেকশন কমিশনার রয়েছেন বা রিজিয়নাল কমিশনার যারা রয়েছেন, তাদের শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনার যদি মনে করেন তাদেরকে কিন্তু রিমুভ করে দিতে পারেন। খুব বিষয়টা বুঝতে হবে কেন এরকম হচ্ছে, কারণ সংবিধানে কিন্তু একজন চিফ ইলেকশন কমিশনারের কথাই বলা ছিল।
সেখানে কিন্তু এক্সট্রা মেম্বারদের কথা বলা হচ্ছে না, যেহেতু তাদেরকে কাজের সুবিধার জন্য প্রেসিডেন্টের মতামত অনুযায়ী তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, সেহেতু তাদেরকে রিমুভ করাটা কিন্তু এটা লজিক্যালি মনে রাখতে হবে। এরকম কোনো বিষয় বলা নেই সংবিধানে যে বাকি দুজন যেহেতু কনস্টিটিউশনাল নয়, কনস্টিটিউশনে যেহেতু বলা নেই, মেনশন করা নেই তাদের কথা, দুজন থাকবেন কি 5 জন 10 জন থাকবেন, আলাদা সদস্যের কথা মেনশন করা নেই, তাদেরকে রিমুভ করে দেয়া এত সহজ এটা সংবিধানে বলা নেই কোথাও। কিন্তু বিষয়টা এরকমই, যেহেতু শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনারের কথাই উল্লেখ করা ছিল সংবিধানে, সেহেতু তিনি কিন্তু ওই পাওয়ারটা ভোগ করছেন, বাকিরা কিন্তু সেটা সুযোগটা পাচ্ছেন না, তাদেরকে খুব সহজে রিমুভ করে দেওয়া সম্ভব। Though the Constitution has sought to safeguard and ensure the independence and immortality of the Election Commission, some flaws can be noted. ইন্ডিপেন্ডেন্স বডি হিসেবে রেখেছে, কিন্তু এখানে কতগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে। সেটা কি? দ্য কনস্টিটিউশন হ্যাজ নট প্রেসক্রাইব দ্য কোয়ালিফিকেশন অফ মেম্বার অফ দ্য ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনার যিনি হবেন, যারা ইলেকশন কমিশনের সদস্য হবেন, তাদের কোয়ালিফিকেশান কি হবে সেটা সংবিধানে কোথাও বলা নেই। তাদের কি লিগ্যাল কোয়ালিফিকেশান থাকবে, তারা আইনের দিক থেকে কতটা সক্ষম হবেন, কতটা জানবেন, সুপ্রিম কোর্টের বিচারপতির মতো ক্ষমতা তারা ভোগ করতে পারছেন, অথচ সংবিধানে কিন্তু তাদের কি কোয়ালিফিকেশন থাকবে, তাদেরকে হাইকোর্টের জাজ হতে হবে বা অ্যাডভোকেট হতে হবে, যেরকম সুপ্রিম কোর্টের ক্ষেত্রে থাকে, কোনো রকমের লিগ্যাল, এডুকেশনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অর জুডিশিয়াল কোনো রকম বিষয় কিন্তু এখানে বলা থাকে না, সংবিধানে কিচ্ছু বলা নেই। যে কোনো মানুষ কিন্তু এই ইলেকশন কমিশনার হতে পারেন, তার মানে এটাই বোঝায় এখানে কোনো রকম কিছুই বলা নেই সংবিধানে কি কোয়ালিফিকেশন থাকবে। দ্য কনস্টিটিউশন হ্যাজ নট স্পেসিফাইড দ্য টার্ম অফ মেম্বার অফ দ্য ইলেকশন কমিশন। কতদিনের জন্য তাদের টার্ম হবে, কতদিন হবে, এটা কিন্তু স্পেসিফাই করা নেই। এটা কিন্তু প্রেসিডেন্ট ঠিক করেছেন, এই যে 6 বছর থাকবেন, 65 বছর থাকবেন, এটা প্রেসিডেন্ট ঠিক করেছেন এবং সেটাই চলে আসছে, সংবিধান এটা বলা নেই। দ্য কনস্টিটিউশন হ্যাজ নট ডিসক্রাইব দ্য রিটায়ারিং ইলেকশন কমিশনার ফ্রম এনি ফার্দার অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য গভর্নমেন্ট, হ্যাজ নট ডিবার্ড। তো যারা ইলেকশন কমিশনার ছিলেন তাদেরকে যে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, করা যেতেই পারে সেটা, কারণ সংবিধানে এটা বাধা দেয়া নেই যে যারা ইলেকশন কমিশনার ছিলেন তারা থাকতে পারবেন না, এরকম কথা সংবিধানে কোথাও বলা নেই। তারা কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্টের যোগ্য, অর্থাৎ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে, যেহেতু বলা নেই করা যেতেই পারে। পাওয়ার অ্যান্ড ফাংশন কি রয়েছে? দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য ইলেকশন কমিশনার উইথ রিগার্ড অফ ইলেকশন অফ দ্য পার্লামেন্ট, স্টেট লেজিসলেটিভ অফিস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ক্যান বি ক্লাসিফাইড ইন 3 ক্যাটাগরিজ। 3টে ক্যাটাগরিতে তাদেরকে তাদের পাওয়ারটাকে ভাগ করা যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, অ্যাডভিসারি পাওয়ার, কোয়াসি জুডিশিয়াল পাওয়ার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার তো থাকবেই, তারা কাজকর্ম করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে। অ্যাডভিসারি পাওয়ার রয়েছে, অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা রয়েছে, এবং একটা কোয়াসি জুডিশিয়াল বডি, জুডিশিয়ারির বিষয় কিন্তু এখানে থাকছে, কোয়াসি জুডিশিয়াল বডি। ইন ডিটেল দিস পাওয়ার অ্যান্ড ফাংশনস আর: নাম্বার 1, to determine the territorial areas of the electoral constituencies throughout the country on the basis of the Delimitation Commission Act of Parliament. খুব গুরুত্বপূর্ণ বিষয়। কনস্টিটিউয়েন্সি অর্থাৎ এই যে ভোট হচ্ছে, একটা রাজ্যের বিধানসভাতে কতজন সেখান থেকে আসবেন, অর্থাৎ কটা আসন থাকবে সেই বিধানসভায় বা লোকসভাতে, কতগুলো আসন থাকবে এবং সেই বাউন্ডারি কি হবে, অর্থাৎ একটা কনস্টিটিউয়েন্সির বাউন্ডারি কি হবে, কতটা এলাকা নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি তৈরি হবে, সেই বিষয়টা কিন্তু ইলেকশন কমিশন ঠিক করছেন। ডিলিমিটেশন কমিশন এরা সেন্সাস অনুযায়ী ঠিক করে দিচ্ছে এবং সেটা ফাইনালাইজ করছে কে? ইলেকশন কমিশনার। এই পাওয়ারটা ইলেকশন কমিশনারের আছে, স্বাভাবিক ইলেকশন কমিশনার এই পাওয়ারটা থাকবে। তো এটা মনে রাখতে হবে যে টেরিটোরিয়াল এরিয়াটা কিন্তু ডিটারমাইন করছে কে? ইলেকশন কমিশন। টু প্রিপেয়ার অ্যান্ড পিরিয়ডিক্যালি রিভাইজ ইলেকটোরাল রোল অ্যান্ড টু রেজিস্টার অল এলিজিবল ভোটার। এই যে ভোটারদের নতুন করে নাম তোলা বা এই যে বিষয়গুলো, ইলেকটোরাল রোল, তো পিরিয়ডিক্যালি সময় অনুসারে নতুন নতুন ভোটারদের আনা বা যারা মৃত ব্যক্তি তাদেরকে বাদ দেওয়া, এই যে কাজকর্মটা এটা ইলেকশন কমিশন করে থাকে। টু নোটিফাই দ্য ডেট অ্যান্ড শিডিউল অফ ইলেকশন অ্যান্ড টু স্ক্রুটিনাইজ নমিনেশন পেপার্স। নমিনেশন পেপারের স্ক্রুটিনাইজেশন তারা করে থাকে, অর্থাৎ যারা ভোটে দাঁড়াবেন তাদের বিভিন্ন বিষয়গুলো দেখাশোনা এবং ডেট ঘোষণা করা। আমরা দেখেছি বিভিন্ন
ইলেকশনের সময় ইলেকশন কমিশনাররাই কিন্তু ডেটের কবে কোন ডেটে ভোট হবে সেটা তারা ঠিক করে থাকেন, ঘোষণা করে থাকেন। শিডিউলটা কীরকম হবে, কবে কবে কোথায় কোথায় ভোট হবে, সে বিষয়টা কিন্তু তারা ঠিক করে থাকেন। টু গ্র্যান্ট রেকগনিশন টু পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড অ্যালট ইলেকশন সিম্বল টু দেম, খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা পার্টি সে রেকগনিশন পাবে কি না, বা সে একটা স্টেট পার্টি হিসেবে বা সেন্ট্রাল পার্টি হিসেবে সে নমিনেশন পাবে কি না, এবং সে কি সিম্বল পাবে, সেই সিম্বলটা সে পাবে কি না, সেই বিষয়গুলো কিন্তু ইলেকশন কমিশন ঠিক করে থাকে। টু অ্যাক্ট অ্যাজ এ কোর্ট ফর সেটেলিং ডিসপুট রিলেটেড টু গ্র্যান্টিং অফ রিকগনিশন অফ পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড অ্যালটমেন্ট অফ ইলেকশন সিম্বল টু দেম। ইলেকশন সিম্বলের কথা আগেও বলা ছিল, কিন্তু এখানে এই যে রিকগনিশন টু পলিটিক্যাল পার্টিজ, ডিসপুট, পলিটিক্যাল পার্টিজের রিকগনিশনের মধ্যে যদি ডিসপুট দেখা যায়, দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন কিন্তু এই কোর্ট হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন, অর্থাৎ তাদের বিচার করছে। কোয়াসি জুডিশিয়াল বডি এই জন্যই বলা হচ্ছে ইলেকশন কমিশনকে। তো তারাও কিন্তু এই বিষয়টা দেখে থাকছেন বলেই, এই কোর্ট হিসেবে কাজ করছেন বলেই তাদেরকে কোয়াসি জুডিশিয়াল অথরিটি বলা হচ্ছে। দুটো পার্টি বা একাধিক পার্টির মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় ভোট সম্বন্ধে, সেটা কিন্তু সেই ডিসপুটটাকে কিন্তু মিটিয়ে থাকে ইলেকশন কমিশন। বা সিম্বল নিয়ে যদি কোনো সমস্যা দেখা যায়, বহু পলিটিক্যাল পার্টি রয়েছে, তাদের মধ্যে যদি সিম্বল নিয়ে কোনো সমস্যা দেখা যায়, সে সমস্ত বিষয়গুলো মিটমাট করে কিন্তু ইলেকশন কমিশন। টু অ্যাপয়েন্ট অফিসার ফর ইনকোয়ারিং ইন্টু ডিসপুটস রিলেটিং টু ইলেকটোরাল অ্যারেঞ্জমেন্ট, ইলেকটোরাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যে কোনো ডিসপুট দেখা যায়, বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় অভিযোগ করতে দেখা যায়। ভোটের সময় দেখা যায় যে একটা পলিটিক্যাল পার্টি অন্য পলিটিক্যাল পার্টিকে অভিযোগ করছে এই মানছে না, বা মডেল কোড অফ কন্ডাক্ট যেটা ভোটের দিন ঘোষণা হওয়ার থেকে শুরু হয়, সেই মডেল কোড অফ কন্ডাক্ট মানছে না এই পার্টি, অভিযোগ করে বিভিন্ন নানা রকম। তো সেই অভিযোগের ডিসপুট মেটাচ্ছে ইলেকশন কমিশন। কীভাবে মেটাচ্ছে? বিভিন্ন অফিসার নিয়োগের মাধ্যমে তারা ইনকোয়ারি করবেন, সেভাবে কিন্তু দেখছে। কারণ 3 জন ইলেকশন কমিশনার তো সারা দেশে এটা সামলাতে পারেন না, তো সেক্ষেত্রে স্বাভাবিক যে অফিসার নিয়োগ করে তারা এটা করবেন। টু ডিটারমাইন দ্য কোড অফ কন্ডাক্ট টু বি অবজার্ভ বাই দ্য পার্টিজ অ্যান্ড দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ইলেকশন। মডেল কোড অফ কন্ডাক্ট আমরা জানি, যেদিন থেকে ইলেকশনের ডেট ঘোষণা হয় সেদিন থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট আসে, এবং সেটা মেনে চলছেন কি না অন্যান্য যারা যারা নমিনেশন দেওয়া হয়েছে তাদের বাদ, সেই দলটা মেনে চলছে কিনা সেটা দেখে থাকে ইলেকশন কমিশন। টু প্রিপেয়ার এ রোস্টার ফর পাবলিসিটি অফ দ্য পলিসিস অফ দ্য পলিটিক্যাল পার্টিস অন রেডিও অ্যান্ড টিভি ইন টাইমস অফ ইলেকশন। তো টিভিতে বা রেডিওতে বা গণমাধ্যমে কীভাবে ইলেকশন প্রচার তারা করবেন, কী কী বিষয় তাদের মেনে চলতে হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ইলেকশন কমিশন বলে থাকে। টু অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অন ম্যাটার রিলেটিং টু দ্য ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রেসিডেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকেন ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের কোনো মেম্বার তাকে ডিসকোয়ালিফাই করা হবে কি না, সেই বিষয়ে কিন্তু প্রেসিডেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকে ইলেকশন কমিশন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন নির্বাচিত হয়ে এলেন পার্লামেন্টের, তিনি মেম্বার, তিনি কিন্তু ডিসকোয়ালিফাই তাকে করা হতে পারে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951, সেখানে কিন্তু এইগুলো বলা রয়েছে যে ডিসকোয়ালিফিকেশনের কী কী কারণ থাকতে পারে, সে সমস্ত বিষয় কিন্তু ডিটেলসে বলা রয়েছে। সেই অনুযায়ী ইলেকশন কমিশন কিন্তু অ্যাডভাইস দিয়ে থাকে প্রেসিডেন্টকে যে এই ব্যক্তিকে, যিনি নির্বাচিত হয়ে আসছেন, সেটা তিনি ঠিকঠাক নির্বাচিত হয়ে আসছেন কিনা, কোনো ডিসপুট রয়েছে কিনা, বা অন্য কোনো গ্রাউন্ড রয়েছে কিনা, যাতে করে তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে, সেটা কিন্তু ইলেকশন কমিশন ঠিক করছে। টু অ্যাডভাইস দ্য গভর্নর ম্যাটার্স রিলেটিং টু ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেচার। শুধুমাত্র পার্লামেন্টে নয়, স্টেট লেজিসলেচারেরও বিষয়টা যেহেতু তারা দেখছে, তো স্বাভাবিক যে স্টেট লেজিসলেচারে যারা নির্বাচিত হয়ে এলেন তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে কিনা, সেটাও গভর্নরকে অ্যাডভাইস দিচ্ছে ইলেকশন কমিশন। টু ক্যান্সেল পোল ইন দ্য ইভেন্ট অফ রিগিং, বুথ ক্যাপচারিং, ভায়োলেন্স অ্যান্ড দ্যার ইরেগুলারিটিস। তো ভোট ওই জায়গাতে, পার্টিকুলার যে জায়গাতে রিগিং, বুথ ক্যাপচার করা, এই সমস্ত ভায়োলেন্স বিভিন্ন রকম করা, এইগুলো যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তারা পোল ক্যান্সেল করতে পারে ইলেকশন কমিশন। স্বাভাবিক, বিভিন্ন জায়গায় করেও থাকে, আবার উপনির্বাচন হয় সেখানে বিভিন্ন ডিসপুট দেখা দিলে। টু রিকোয়েস্ট দ্য প্রেসিডেন্ট অর দ্য গভর্নর ফর রিকুইজিশনিং দ্য স্টাফ নেসেসারি ফর কন্ডাক্টিং ইলেকশন। তো প্রেসিডেন্ট এবং গভর্নরকে এই ইলেকশনটাকে সঠিকভাবে চালানোর জন্য যে বিভিন্ন রকম স্টাফ প্রয়োজন,
বিভিন্ন রকম অফিসার নিয়োগ করা হয় ইলেকশনটাকে সঠিকভাবে চালানোর জন্য। তো সেটা কিন্তু কনসাল্ট করে গভর্নরের সাথে, প্রেসিডেন্টের সাথে, কাদেরকে কতজন সদস্য লাগবে, কি প্রয়োজন, সেই সমস্ত বিষয় কিন্তু ডিসকাস করে প্রেসিডেন্ট এবং গভর্নরের সাথে। এখানে মাথায় রাখতে হবে প্রেসিডেন্ট এবং গভর্নরের সাথে ডিসকাস হচ্ছে, কারণ ওই নিরপেক্ষতা বজায় রাখার জন্য এখানে কোনো পলিটিক্যাল নেতা বা যারা সরকারে আছেন তাদের সাথে কিন্তু এখানে হচ্ছে না ডিসকাশনটা। টু সুপারভাইজ দ্য মেশিনারি অফ ইলেকশন থ্রু আউট দ্য কান্ট্রি টু এনসিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে হয় সেই সমস্ত বিষয় ঠিক করা, সে সম্পর্কে নিয়ম তৈরি করা, সেগুলো সমস্ত এর হাতে আসছে। ইলেকশন কমিশন সেটা ঠিক করছে। টু অ্যাডভাইজ দ্য প্রেসিডেন্ট whether election can be held in a state under president rule in order to extend the period of emergency after 1 year. 1 বছর এমার্জেন্সি যদি হয়ে যায় কোনো একটা রাজ্যে, তারপরে ইলেকশন হবে কি না প্রেসিডেন্টকে সেটা অ্যাডভাইস দিচ্ছে ইলেকশন কমিশন। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, যে কোনো পয়েন্ট থেকে প্রশ্ন হতে পারে। To register political parties for the purpose of election, the grant them to status of national and state parties on the basis of their poll performance. কোনো পার্টি তাকে রেকগনিশন তো দিচ্ছেই, সেই পার্টি ভোটে লড়তে পারবে কিনা বা সেই সমস্ত ক্রাইটেরিয়া সেটা যেমন দিচ্ছে, তার সাথে সাথে সেই পার্টিটা একটা রাজ্য পার্টি হিসেবেই থেকে যাবে নাকি একটা সেন্ট্রাল পার্টি হিসেবে উঠে আসবে, ন্যাশনাল পার্টি হিসেবে উঠে আসবে, সেটাও কিন্তু তাদের পোল পারফরমেন্সের উপর ভিত্তি করে তারা দিয়ে থাকেন। অর্থাৎ কত পার্সেন্ট ভোট পেলে তবে তাকে ন্যাশনাল পার্টি হিসেবে দেখা হবে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। তো সেটা পাবে কি না তারা, সেটাও কিন্তু দেখে ঠিক করে থাকে ইলেকশন কমিশন। The election commission is assisted by deputy election commissioners. They are drawn from the civil service and appointed by the commission with tenure system. ডেপুটি ইলেকশন কমিশনার থাকেন, এটা মাথায় রাখতে হবে। এবং তারা কিন্তু সাধারণত এই সিভিল সার্ভেন্ট যারা আছেন তাদের মধ্যে থেকেই এখানে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়। ইভেন এই ইলেকশন কমিশনে যারা সদস্য হন তারাও কিন্তু সাধারণত রিটায়ার্ড বা কোনো সার্ভিং অফিসার হয়ে থাকেন, এই বিষয়টাও এখানে দেখতে হবে। They are assisted in terms by secretaries, joint secretary, deputy secretary, under secretaries posted in the secretariat of the commission. তো কমিশনের সেক্রেটারি হিসেবে তারা কাজ করে থাকেন। স্বাভাবিক, একটা এত বড় গুরুত্বপূর্ণ একটা সংস্থা চালানোর জন্য এই সমস্ত অফিসার নিয়োগ করতে হবে, এটা স্বাভাবিক। At the state level, the election commission is assisted by the chief electoral officer who is appointed by the chief election commissioner in consultation with the state government. খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাজ্যে চিফ ইলেকটোরাল অফিসার থাকেন একজন, চিফ ইলেকটোরাল অফিসার, নামটা মনে রাখতে হবে, চিফ ইলেকটোরাল অফিসার। তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কে? ইলেকশন কমিশন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। স্টেট গভর্নমেন্টের সাথে কনসালটেশন করে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিভিন্ন জায়গাতে এটা ওমিট করে দেওয়া হবে, এটা ওমিট করে দিয়ে বলা হবে গভর্নর। স্টেটমেন্টটা ঠিক না ভুল সেটা ঠিক করতে দেওয়া হবে। তো খুব স্বাভাবিকভাবে তখন মনে হবে যে যেহেতু গভর্নরের সাথে কনসালটেশন করছে বিভিন্ন জায়গাতে, এখানে হয়তো গভর্নরের সাথেই কনসালটেশন করবে, স্টেট গভর্নমেন্টের সাথে করবে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট বডি। কিন্তু এখানে দেখা যাচ্ছে স্টেট গভর্নমেন্টের সাথে কনসাল্ট করে চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ করা হচ্ছে। সুতরাং এইগুলো গুরুত্বপূর্ণ বিষয়। বিলো দিস, হ্যাড দিস ডিসিশন ক্যারেক্টার অ্যাক্ট অ্যাজ আ ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার। তার নিচে যিনি কিনা ডিস্ট্রিক্ট কালেক্টর, তিনি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। ওপরে থাকছেন এই চিফ ইলেকটোরাল অফিসার, তার নিচে এই ডিস্ট্রিক্ট কালেক্টর, তিনি কাজ করছেন। সে অ্যাপয়েন্টমেন্টে রিটার্নিং অফিসার, আরও রিটার্নিং অফিসার অ্যাপয়েন্টমেন্ট করছে যিনি ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছেন ডিস্ট্রিক্ট কালেক্টর, তিনি আবার তার নিচে রিটার্নিং অফিসার থাকছে প্রত্যেক কনস্টিটিউয়েন্সির জন্য। ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড প্রিসাইডিং অফিসার ফর এভরি পোলিং বুথ ইন দ্য কনস্টিটিউয়েন্সি, এবং তার নিচে কে থাকছেন? প্রিসাইডিং অফিসার। তো এইভাবে হায়ারার্কিতে কিন্তু একটা স্টেটে ইলেকশন হয়ে থাকে, একের পর এক অফিসারগুলো কিন্তু পরপর নিয়োগ করা হয় এই কাজগুলো করার জন্য। এরপর যেটা রয়েছে ভিশন, মিশন অ্যান্ড প্রিন্সিপাল, যদিও এটা সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, এগুলো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন অ্যান্সার লেখার ক্ষেত্রে কাজে লাগে। আমরা ছোটো করে একটু দেখে নেব ভিশন কী রয়েছে। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্ট্রাইভ টু বি অ্যান ইনস্টিটিউশন অফ এক্সেলেন্স বাই এনহ্যান্সিং, অ্যাচিভিং engagement, participation and depending and strengthening electoral democracy in India and globally. তো আমাদের ডেমোক্রেসিতে ভোট এমন একটা বিষয়, এটা ডেমোক্রেসির একটা স্তম্ভ। ডেমোক্রেসি প্রত্যেকের ভোটিং রাইটস,
এটা ছাড়া কিন্তু ডেমোক্রেসি কখনোই সম্ভব নয়। গণতন্ত্র মানেই কিন্তু প্রত্যেকের হাতে ক্ষমতা থাকবে, প্রত্যেকের সমান ক্ষমতা। তো সেটা ভোটিংয়ের মাধ্যমেই সেই ক্ষমতাটা দেখানো হয়। সুতরাং ইলেকশন কমিশন কিন্তু এই জন্য এত গুরুত্বপূর্ণ একটা সংস্থা। মিশন: The Election Commission of India maintains independence, integrity, and autonomy, ensure accessibility, inclusiveness, and ethical participation of stakeholders, and adopt highest standards of professionalism for delivering free, fair, and transparent election to strengthen the trust in electoral democracy and governance. তাদের স্বাভাবিক মিশনটাও একই হবে, ভিশন যেমন হবে তাদের মিশনও তেমন হবে। ইলেকশন কমিশনের হাতে এই দায়িত্বগুলো থাকে, যে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট ইলেকশন একটা দেয়া এবং সমস্ত রকম পলিটিক্যাল প্রভাব মুক্ত একটা ইলেকশন করানো। গাইডিং প্রিন্সিপাল: দ্য কমিশন হ্যাজ লেড ডাউন ফর ইটসেলফ গাইডিং প্রিন্সিপাল অফ গুড গভর্নেন্স। গাইডিং প্রিন্সিপাল কি রয়েছে? টু আপহোল্ড দ্য ভ্যালুজ ইনসিডেড ইন দ্য কনস্টিটিউশন ইজ কোয়ালিটি, equity, impartiality, independence, and rule of law in superintendence, direction, and control of the electoral governance. তো এই উদ্দেশ্যগুলো রয়েছে তাদের, যেটা আমাদের সংবিধানে যে উদ্দেশ্য, ইকুয়ালিটি, ইকুইটি, ইম্পার্শিয়ালিটি, ইন্ডিপেন্ডেন্স। ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে তফাৎ রয়েছে, আমি আগেও বলেছি। ইকুয়ালিটি বলতে প্রত্যেককে একই রকম সুযোগ সুবিধা দেওয়া, একই রকম বিষয়গুলো দেওয়া বোঝায়। ইকুইটি বিষয়টা কি? যার যতটা প্রয়োজন, যে অনেক নিচে রয়েছে তাকে বেশি সুবিধা দেওয়া, যে একটু উপরে রয়েছে তাকে তার অনুযায়ী সুবিধা দেওয়া। তো এই বিষয়টা হচ্ছে ইকুইটি। ইম্পার্শিয়ালিটি, অবশ্যই নিরপেক্ষতা রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্স বজায় রাখতে হবে, এইসবগুলো। টু কন্ডাক্ট ইলেকশন উইথ হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ ক্রেডিটেবিলিটি, ফ্রিনেস, ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি, অ্যাকাউন্টেবিলিটি, অটোনমি, অ্যান্ড প্রফেশনালিজম। একই শব্দ বারবার ফিরে আসছে। To ensure participation of all eligible citizens in the electoral process in the inclusive, voters centric and voter friendly environment. ভোটার সেন্ট্রিক এবং ভোটার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, এবং যারা কিনা ভোটের জন্য এলিজিবল তাদেরকে সুযোগ দেয়া, ভোটের প্রত্যেকের। যেহেতু তারা ওই লিস্ট প্রস্তুতির বিষয়টা তাদের হাতে থাকছে এবং তারাই ডেট ঘোষণা করেছেন কবে ভোট হবে, কী ধরনের ভোট হবে, এবং এই কতগুলো ধাপে ভোট হবে, যে শিডিউলের বিষয়টা, এটা তারা ঠিক করে থাকছেন। কারণ কিন্তু এইটাই ভোটারদের সুবিধা দেওয়ার জন্য, যাতে করে ফ্রি, ফেয়ার ইলেকশন করানো যায় এবং ভোটাররা কিন্তু সেই ভোট দেওয়ার মতো পরিস্থিতি তারা পান, সেটা তারা এনশিওর করে। টু এনগেজ উইথ পলিটিক্যাল পার্টিস অ্যান্ড অল স্টেক হোল্ডার ইন দ্য ইন্টারেস্ট অফ ইলেকট্রাল প্রসেস, টু প্রমোট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইলেকট্রাল প্রসেস অ্যান্ড ইলেকট্রাল governance among stakeholders, namely voters, political parties, election functionaries, candidates, and people at large, and enhance and strengthen confidence and trust in the electoral system of this country, to develop human resource for effective and professional delivery of election services, build quality infrastructure for smooth conduct of election process, to adopt technology improvement in all areas of electoral process, to strive for adaptation of innovation practices for achieving excellence and overall realization of the vision and mission, that contribute towards the reinforcement of democratic values of maintaining and reinforcing confidence and trust of the people in the electoral system of the country. তো এখানে সেই সমস্ত বিষয়গুলোই বলা রয়েছে, যেটা যাতে করে আমাদের ডেমোক্রেসিটা, এই যে এত বড় একটা ভোট উৎসব, বিরাট বড়, আমাদের দেশের এত বড় ডাইভার্সিটি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, এবং সারা দেশে ইলেকশন তো বটেই, বিধানসভাগুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা ইলেকশন ঘটানো, এবং বিভিন্ন পুরো বিষয়টাকে নিরপেক্ষভাবে চালিয়ে যাওয়া, তার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে মিশন, ভিশন আর এই গাইডিং প্রিন্সিপালের মধ্যে দেওয়া রয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেহেতু কমিশনটা এত বেশি গুরুত্বপূর্ণ একটা ডেমোক্রেটিক কান্ট্রির ক্ষেত্রে, ইলেকশন কমিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই জন্যই এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের আলোচনা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।